নমস্কার। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা অডিও স্টোরি শুনতে এবং বেশ ভালো রকম ভয় দেখানো গল্প পড়তে পছন্দ করেন, তাদের মধ্যে অনেকেই নিঃসন্দেহে লেখক পবিত্র ঘোষের লেখন শৈলীর সঙ্গে পরিচিত। আমাদের সৌভাগ্যবশত এবার স্ক্যাটার থটসের মেঘেও এসে পড়ল তাঁর লেখা একটি গল্প। সদ্য আদমখোর এবং নামে লেখকের একটি অলৌকিক সংকলন মুক্তি পেয়েছে কল্পবিশ্ব প্রকাশনী থেকে। এখনও যারা বইটি সংগ্রহ করেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করে নেবেন। আর হ্যাঁ, ওয়েল অফ টেলস ও স্ক্যাটার থটসের যৌথ উদ্যোগে বর্তমানে কিছু ছায়া কিছু প্রহেলিকা নামে আমাদের একটি গল্প প্রতিযোগিতাও চলছে। সেখানেও বিচারক আসনকে সমৃদ্ধ করছেন আমাদের আজকের গল্পের লেখক। তাঁর বিচারে প্রতিযোগিতায় প্রথম 4টি স্থান অলঙ্কৃত করা লেখকদের প্রত্যেকেই পুরস্কার স্বরূপ পেয়ে যাবেন আদমখোর এবং এর একটি করে কপি। এ বিষয়ে ডিটেলড পোস্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কমিউনিটি বক্সে। এছাড়া ছোট্ট একটি সতর্কবাণী দিয়ে আজকের গল্প শুরু করা যাক। আমরা জানি আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই এখনো বেশ ছোট। তাদের বলি, আজকের গল্পে কিন্তু একটু নৃশংসতা রয়েছে। তোমাদের ভয় করতেই পারে, মন খারাপ করতে পারে, অস্বস্তি লাগতে পারে। সেই জন্য এই গল্পটা একটু মা বাবার কাজ ঘেঁষে শুনো, কেমন? তাহলে শুরু করছি আমাদের আজকের নিবেদন, পবিত্র ঘোষের চুপ্পু শয়তান অবলম্বনে বাড়িতে কি ভূত থাকে? বাড়ি ফিরতে ফিরতে পুরো ব্যাপারটা গুছিয়ে নিচ্ছিল লাট্টু। এই কয়েকদিন ধরে যা যা ঘটেছে সবকিছু গুছিয়ে বলতে হবে ঝিলিককে। ওর স্মৃতিশক্তি ততটা প্রখর নয়, তাই গাড়ির পিছনে সিটে বসে বসে ছোট নীল ডায়েরিতে সে সবকিছু লিখে রাখছে। ড্রাইভারের পাশে বসা বাবা চুপচাপ বসে আছেন। পেছনের সিটে জানলার পাশে বসে আছে লাট্টু, তার পাশে মা, এবং ও পাশে জানলার দিকে মুখ করে বসে আছে দিদি। চওড়া পিচ রাস্তার ওপর দিয়ে হু হু করে ছুটে চলেছে তাদের এসইউভি গাড়ি। সামান্য ঝাঁকুনির জন্য অসুবিধা হচ্ছে বটে, তবে লাট্টু লিখে চলেছে। তার পরিবারের বাকিদের মন ভার। নিজেদের বাড়ি ছেড়ে আবার ভাড়া বাড়িতে ফিরে যেতে হচ্ছে। লাট্টুর অবশ্য খুব একটা খারাপ লাগছে না। এই জায়গাটা তার প্রথম থেকেই পছন্দ ছিল না। বারবার তার ফিরে যেতে ইচ্ছে করছিল পুরনো বাড়িতে। বারবার তার মনে পড়ছিল ঝিলিকের মুখ। লাট্টুর বয়স 12, তার দিদির 17। বাবার কাপড়ের ব্যবসা, নিউ মার্কেটে বিরাট দোকান। প্রথম প্রথম দক্ষিণ কলকাতার এক পাড়ায় ভাড়া থাকতো ওরা। কিন্তু লাট্টুর ছিল শ্বাসকষ্ট। একবার এমন বাড়াবাড়ি হলো যে হাসপাতালে ভর্তি করতে হলো। দিন 15 লেগেছিল সুস্থ হতে। হাসপাতালের ডাক্তারবাবু লাট্টুর বাবাকে পরামর্শ দিলেন ছেলেকে কোনো গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে রাখতে, যেখানে হাওয়া বাতাস পরিষ্কার। শহরের দূষণ তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চিন্তিত শশধর মিত্র কয়েকদিনের মধ্যেই দক্ষিণ 24 পরগনার নন্দীপুর নামের এক মফস্বলের কাছে একটি ছোট একতলা বাড়ি কিনে ফেললেন। বেশ সুন্দর ছিমছাম বাড়ি। সামনে দিয়ে মেঠো পথ চলে গেছে। আশেপাশে কিছু ছড়ানো ছেটানো বাড়িঘর আর গাছপালা। শহরে মানুষজন এক দেখায় ভালোবেসে ফেলতেই পারেন জায়গাটিকে। কিন্তু সত্যি বলতে নতুন এই পরিবেশে এসে লাট্টু কেমন যেন থমকে গেল। গাড়ি করে আসার সময় বেশ মজাই হচ্ছিল। রাস্তার দুদিকে গাছপালা, মাঝে মধ্যে ধান ক্ষেত, সেখানে গরু চড়ছে। একটা পুরনো মন্দিরের পাশে বাবা গাড়ি দাঁড় করালেন চা খাওয়ার জন্য। লাট্টু কৌতূহল বশে জুতো পরেই মন্দিরটায় উঠে গেল। পরে অবশ্য মায়ের বকা খেয়ে নেমে আসতে হলো। আর একটু হলেই ভিতরটা দেখে ফেলত, কিন্তু সেটা হলো না। যাই হোক, বাড়িতে আসার পরপরই লাট্টুর মন ভার হয়ে গেল। এ কেমন জায়গা? শহরের মতো কোলাহল নেই, হইচই নেই, কিরকম যেন। সকালবেলাতেও
কিরকম যেন নিঝুম নিশ্চুপ পরিবেশ। আশেপাশে আর কোনো বাড়ি নেই। কাছাকাছি বাড়িটা দেখতে গেলেও ছাদে উঠতে হবে। আর সব থেকে বেশি ভয় করতে লাগলো খোদ বাড়িটা দেখে। বারবার একটা কথাই মনে হতে লাগলো লাট্টুর, বাড়িটা ভুতুড়ে। সেদিন ছিল ওদের গৃহপ্রবেশের অনুষ্ঠান। আত্মীয় স্বজন অনেকেই এসেছিল। পাড়ার কিছু মানুষজন এবং তাদের পরিবার ছিলেন আমন্ত্রিতদের মধ্যে। লাট্টুদের পুরনো ভাড়া বাড়ির কিছু পড়শি এসেছিলেন নিমন্ত্রণ পেয়ে। লাট্টু আশা করে বসেছিল ঝিলিক আসবে, কিন্তু সে আসেনি। কেন তারা এলো না সেটা কেউ বলতে পারল না। বাবা বললেন উনি নিজে গিয়ে ওদের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছিলেন। এমনিতেই নতুন বাড়িটা লাট্টুর পছন্দ হচ্ছিল না। তারপর ঝিলিক আসতে পারেনি জেনে লাট্টুর মনটা একেবারেই দমে গেল। বাড়িতে বেশ কিছু সমবয়সী ছেলে মেয়ে এসেছিল। লাট্টু চেষ্টা করেছিল তাদের সাথে একটু মেশার, কিন্তু তারা এতই আনস্মার্ট আর বোকা যে মন মেজাজ আরও বিগড়ে গেল। অন্যদিকে আবার ওকেও ওর বয়সের থেকে একটু ছোটই দেখতে লাগে, গলা ভাঙেনি এখনো। সেই জন্য ওরাও ওকে বিশেষ পাত্তা দিচ্ছিল না, যদিও ওদের থেকে লাট্টুর গায়ের জোর মোটেও কম ছিল না। শুধু এরই মধ্যে বড় বড় চোখ বিশিষ্ট নীলু বলে একটি ছেলে তাকে চুপি চুপি বলল, তোমাদের এই বাড়িতে ভূত আছে জানো তো? একটা বাচ্চা মেয়ে এই বাড়িতে মারা গেছিল, তাও অনেকদিন আগে। লাট্টু প্রচণ্ড বিরক্ত হয়েছিল কথাটা শুনে। এখনো গাড়ির বাইরে তাকিয়ে তাকিয়ে নীলুর মুখটা স্পষ্ট মনে পড়ল লাট্টুর। ইচ্ছে হচ্ছিল তার গালে টেনে এক চড় মারতে। লাট্টু নিজেকে সাহসী বলেই মনে করত। ভূত প্রেতের ওপর তার কোনো বিশ্বাস ছিল না। তাই নীলুর কথায় প্রথমটায় বিশেষ পাত্তা না দিলেও রাত্রে ঘুমানোর সময় কেমন যেন ভয় করতে লাগলো তার। নতুন বাড়িতে তাদের ছিল 3টি ঘর। একটা ঘরে তার আর দিদির জন্য 2টো বিছানার ব্যবস্থা করা হয়েছিল। দিদিরটা ছিল দরজার দিকে, আর লাট্টুর বিছানাটা ছিল জানলার পাশে। প্রথম রাতে ঘুমের মধ্যে সে স্পষ্ট শুনল কেউ যেন তাদের বাড়িটার আনাচে কানাচে ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছে। 2-4 বার দিদিকে বলেছিল আলোটা জ্বালাতে, কিন্তু দিদি তার কথা কানেই তুলল না। পরদিন সকালে খাবার টেবিলে রাতের শব্দ শোনার কথা মায়ের কাছে বলে ফেলল লাট্টু। মা তার কথায় তেমন আমল দিলেন না। বাবা হো হো করে হেসে উঠলেন। তিনি বললেন, গ্রামের দিকে রাতের বেলা এরকম সব শব্দ পাওয়া যায়। কুকুর, বেড়াল, পেঁচা শিকার ধরতে বেরোয়, ইঁদুরে ভয়ে ছোটাছুটি করে। এসব কিছুরই শব্দ মিলিয়ে মিশিয়ে পরিবেশটা ভয়ানক করে তোলে। দিদি আবার তার কলেজের কোন বন্ধুর কথা বলতে লাগলো। কোথায় একটা ঘুরতে গিয়ে নাকি সেও এরকম ভুলভাল শব্দ শুনেছিল। একে একে বাবা মা সবাই তাদের ছোটবেলার সব ভয়ঙ্কর অভিজ্ঞতা রোমন্থন করতে শুরু করে দিলেন। লাট্টুর কথাটা পুরোপুরি ধামাচাপা পড়ে গেল। সে একবার ভাবল আগের দিন নীলুর বলা কথাটা এদের বলবে, কিন্তু চেপে গেল। কেউই ওর কথা বিশ্বাস করবে না। লাট্টু নিজেকে বুঝিয়েছিল যে পুরোটাই তার নিজের মনের ভুল, ভয় পাওয়ার কিছুই নেই। লাট্টুকে আবার নতুন করে স্কুলে ভর্তি করতে হবে। বাবা খোঁজ নিয়ে রেখেছেন, কাছেই একটা স্কুল আছে। আপাতত সপ্তাহখানেক নতুন বাড়িতে একটু থিতু হয়ে যাওয়ার পর লাট্টুকে বাবা সেই স্কুলে ভর্তি করে দেবেন বলেছেন। লাট্টুদের বাড়ির কাছে একটি ছোট মাঠ ছিল। বিকেলের দিকে সেদিকে একবার গেল সে। মাঠে বেশ কিছু ছেলে খেলা করছে, কিন্তু লাট্টুর হলো সমস্যা। লাট্টু তার আগের পাড়ায় নিজেদের সমবয়সীদের সাথেই ক্রিকেট খেলত। লাট্টু ক্রিকেট খেলতে চায়, কিন্তু তার বয়সী ছেলেরা কেউ গুলি খেলছে, কেউ ছোটাছুটি খেলছে। যারা ক্রিকেট খেলছে তারা লাট্টুর চেয়ে বয়সে অনেক বড়, তারা ওকে দলে নেবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখার পর একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বাড়ির দিকে ফিরে আসছিল সে। এমন সময় একটা ডাক শুনে ফিরে তাকাতে হলো।
এই, লাটু তাকিয়ে দেখল নীলু ডাকছে। মাঠের এক কোণে সে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কি? খিরে, বাড়ি ফিরে যাচ্ছিস? লাট্টু জানায় হ্যাঁ, সে বাড়িই ফিরে যাচ্ছে। নীলু এগিয়ে এসে বলল, চল আমার সাথে, একটা দারুণ জায়গা আছে। দারুণ কিছু না হলেও জায়গাটা লাট্টুর বেশ ভালো লাগলো। আগে এটা একটা কারখানা ছিল, হ্যাঁ এখন অবশ্য ভূতের বাড়ি হয়ে গেছে। কোমর থেকে গুলতি বের করতে করতে বলল নীলু। ছেলেটার মুখে ভূত প্রেত ছাড়া আর কোনো কথা নেই। মনে মনে ভাবল লাট্টু। নীলু তাকে নিয়ে এসছে গ্রামের এক নির্জন দিকে। লোকজন এই দিকটায় বড় একটা আসে না। একতলা একটা পরিত্যক্ত বাড়ি। মূল রাস্তার পাশ দিয়ে জমিটা ঢালু হয়ে নেমে গিয়ে জঙ্গলের সঙ্গে মিশেছে। তারই ভেতর রয়েছে এই বাড়িখানা। একতলা বাড়িটা অনেকটা তাদের আগের পাড়ার পোস্ট অফিসের মতো। পেছন দিক দিয়ে একটা সিঁড়ি দিয়ে একেবারে ছাদে এসে ওঠা যায়। কিসের কারখানা ছিল এটা? ছাদ থেকে জঙ্গলের দিকে দেখতে দেখতে জিজ্ঞেস করলো লাট্টু। বাজির কারখানা ছিল, কিন্তু মালিকের লাইসেন্স ছিল না। গুলতির ভেতর পাথর দিয়ে সেটার রাবারটা টেনে ধরে বলল নীলু। লাট্টু তার দিকে ভুরু কুচকে চেয়ে রইল। নীলু এক চোখ বন্ধ করে গুলতি মারল। পাথরটা ছিটকে কোথায় গেল লাট্টু বুঝল না, কিন্তু ঠং করে একটা শব্দ হওয়ার পর সে বুঝল নীলু দূরের একটা জংধরা ইলেকট্রিক পোস্টকে নিশানা করেছিল। খাম্বাটা বেশ অনেকটা দূরে। নীলুর হাতে টিপ দারুণ, এটা মানতেই হবে। লাট্টুর ইচ্ছে হলো নীলুকে বলবে গুলতি ছোড়া শেখাতে, কিন্তু তার আগেই নীলু জিজ্ঞেস করল, তারপর বল, তোর বাড়ির কি খবর? খবর মানে? রাত্রিবেলা কিছু দেখিসনি বা কোনো আওয়াজ টাওয়াজও পাসনি? আবারও গুলতিতে পাথর আটকে বলল নীলু। হ্যাঁ পেয়েছি, ওটা তো বিড়াল কুকুরের আওয়াজ, ওরা রাত্রিবেলা শব্দ করে। তোমার মুন্ডু, কে বলেছে তোকে ওগুলো কুকুর বিড়ালের আওয়াজ? শোন শোন তাহলে তোকে বলি। তোরা এই বাড়িতে আসার আগে, মানে অনেক বছর আগে, এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকতো, তার মা বাবার সাথে। মেয়েটা খুব দুষ্টু ছিল, জানিস তো, সারাদিন দুষ্টুমি করে বেড়াতো। তো একদিন ওর বাবা মা ওকে শাস্তি দেওয়ার জন্য ওকে বাড়িতে একা রেখে কোথাও একটা চলে গেল। মেয়েটা সারাদিন খুব কাঁদলো। তারপর সন্ধেবেলা বাবা মা বাড়ি ফিরে এসে দেখে মেয়ে ঘরের মধ্যে মরে পড়ে আছে। কে মেরে ফেললো তাকে? লাট্টু থমথমে গলায় জিজ্ঞেস করে। নীলু আবারও পোস্টের দিকে অব্যর্থ নিশানায় গুলতি মেরে বলে, তাহার জানি না কে মেরেছে, কিন্তু তারপর থেকেই রাত্রিবেলা ওই বাড়িতে কান্নার আওয়াজ পাওয়া যায়। মেয়েটার মা বাবা প্রতি রাতে শুনতো সেই কান্না। অনেক পুজো টুজো করেছে ওরা, গুনিন টুনিন ডেকেছে, কোনো কাজ হয়নি। শেষে ওরাই ওই বাড়িটা ছেড়ে চলে গেছে। লাট্টু চুপ করে রইল। তার দৃষ্টি এখন দূরে। একটা কালো কুচকুচে বিড়াল এদিকটায় আসছে। পাড়ার অনেকেই ওই বাড়ির আশপাশ দিয়ে কান্নার আওয়াজ শুনেছে। রোজ রোজ সেই কান্না শুনতে পাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যেই শোনা যায়। তুই শুনে না থাকলে শুনবি, দু একদিনের মধ্যেই শুনবি। লাট্টু বিড়ালটাকে কি তখনও দেখছিল? কানে নীলুর কথা আসছে। এরকম নিখুঁত কালো বিড়াল সে আগে কখনো দেখেনি। বিড়াল জিনিসটা ভালো লাগে তার। অবাক হয়ে দেখছে সে প্রাণীটাকে। ঝোপের মধ্যে সে কিছু একটা খুঁজছে। লেজটা খাড়া করেছে সে। ইঁদুর পেয়েছে কি? চমকপ্রদ কিছু একটা ঘটনার জন্য লাট্টু অপেক্ষা করছে। এমন সময় স্যাট করে একটা শব্দ হলো, আর কিছু একটা গিয়ে আঘাত করলো বিড়ালটার মাথায়। উল্লাসে চিৎকার করে উঠল নীলু। লাট্টু থমকে গিয়ে নীলুর দিকে তাকালো, তারপর আবার ফিরে বিড়ালটার দিকে তাকালো। বিড়ালটা শুয়ে পড়েছে। নীলু সোল্লাসে বলল, শাবাশ, শেষ, একদম স্পটেড। কেন? ওই বেচারা প্রাণীটা কি ক্ষতি করেছে তোমার? ওটা প্রাণী?
কে বলেছে তোকে ওটা প্রাণী? তুই জানিস না কালো বেড়াল মানেই তো ভূত। এরপর লাট্টু আর কিছু বলতে পারল না, একেবারেই চুপ করে গেল। নীলু তরতর করে ছাদ থেকে নেমে গেল। লাট্টুও বিমর্ষ মুখে তার পেছন পেছন নামতে লাগল। নীলু দৌড়ে চলে গেল বেড়ালটার কাছে। লেজটা সাহায্যে তুলে ধরল কালো গোলগাল প্রাণীটার দেহটা। তারপর সেটাকে নিয়ে চলে গেল কারখানার ভিতরে। লাট্টুও গেল তার সাথে। তার গা ঘিন ঘিন করছিল, কিন্তু ছেলেটা কি করতে চায় সেটা দেখার একটা অদম্য ইচ্ছে জেগেছিল। নীলু বিড়াল হাতে করে কারখানার ভিতর গিয়ে একটা কোণের দিকের ঘরে প্রবেশ করল। সেখানে মেঝের ওপর কিছু একটা ঢাকনার মতো রয়েছে, লোহার ঢাকনা। নীলু এক হাতে ছিটকিনি নামিয়ে ঢাকনাটা তোলার চেষ্টা করতেই সেটা ভাঁজ হয়ে খুলে গেল। লাট্টুর মনে হলো এটা বোধহয় একটা কুয়ো। তাকে অবাক করে দিয়ে কুয়োটার ভেতর বেড়ালটার দেহটা ফেলে দিল নীলু। ওটা পচে গন্ধ বেরোবে না? না, হে কুয়ো অনেক গভীর। এর আগেও আমি 2-4টে কুকুর বেড়াল মেরে এর মধ্যে ফেলেছি। কিন্তু এদের মেরে এখানে এনে ফেলার কি কারণ? কি বাবা, না না, রাস্তায় ফেলে রাখা বিপদ। কোনো দুষ্ট আত্মা এদের শরীরে ঢুকে গেলে আবার আমার বিপদ হয়ে যাবে। এই কুয়োর ভেতর আত্মা নামতে পারে না। কেন পারবে না? দুষ্ট আত্মারা পাতালে নামতে পারে না। দেখিস না, খ্রিস্টানরা আর মুসলিমরা কবর দেয়। কুয়োর মুখটা বন্ধ করে দিয়ে এসে নীলু বলল, মাঝে মধ্যে রাতের স্বপ্ন দেখি জানিস, যেন আমি এই কুয়োর মধ্যে পড়ে আছি আর আমার চারদিকে এইসব কুকুর বেড়ালের লাশ ধীরে ধীরে জ্যান্ত হয়ে উঠছে। ওরে বাপরে বাপ, কি ভয়ের স্বপ্ন। আজ পর্যন্ত এরকম কটা প্রাণী মেরেছো তুমি? সে অনেক। গুলতিটা পকেট থেকে বের করে বীরের মতো করে বলল নীলু। লাট্টুর গুলতি শেখার ইচ্ছেটা চিরকালের মতো মরে গেল। বাড়ি ফেরা স্তক মন ভার হয়ে রইল লাট্টুর। নীলুর ওপর একবার রাগ হচ্ছে তার, আবার একবার মনে হচ্ছে গ্রামের ছেলেরা এরকমই হয়। হাজার হোক, এই অচেনা জায়গায় কিছুটা হলেও এই একজনের সাথেই তো বন্ধুত্ব হয়েছে, অন্যরা তো তাকে পাত্তাই দিচ্ছে না। তবু তো নীলু তার সাথে প্রাণ খুলে মিশছে। নানা রকম কথা বলে নিজেকে বুঝিয়ে রাখার চেষ্টা করল সে, কিন্তু থেকে থেকে একবার এই বাড়িতে মৃত সেই মেয়েটার কথা আর একবার সেই নিহত কালো বেড়ালটার কথা মনে পড়তে লাগল। সে মনে মনে ভাবল, নীলু বলল এই বাড়ি থেকে কান্নার শব্দ পাড়ার অনেকেই শুনেছে, তাহলে তারা কেউ বাবা মাকে এসব বলছে না কেন? নীলু আদৌ সত্যি বলছে তো, নাকি পাড়ার লোকেরা সব জেনেও চুপ করে আছে? না, নীলু মিথ্যেই বলছে। সে অত্যন্ত বদমাইশ একটি ছেলে, শুধু বদমাইশই নয়, রীতিমতো খ্যাপা। ওর কথায় বিশ্বাস করার কোনো মানেই হয় না। রাতে শুতে গিয়ে লাট্টু দেখল দিদি শুতে আসেনি, বসার ঘরে টিভি দেখছে সে। তার প্রিয় কি একটা হিন্দি সিনেমা দিয়েছে। লাট্টু নিজের ঘরে ফিরে এলো। ঘাটের ওপর শুতেই শীত শীত করতে লাগলো। গায়ের ওপর চাদরটা টেনে শুয়ে পড়ল সে। কানে দূরে বসার ঘর থেকে ভেসে আসা সিনেমার চাপা শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল সে। হঠাৎই বিড়ালের ডাকটা শুনে ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে তাকালো লাট্টু। খুব কাছেই কোথাও একটা ডাকছে বিড়ালটা। না, ডাকছে না, এটাকে বিড়ালের ডাক বলে না, এটাকে বলে বেড়ালের কান্না। কিন্তু কোথায় বেড়ালটা? উঠে বসলো লাট্টু। ঘরে কেউ নেই। বাইরের ঘর থেকে টিভির শব্দ আর আসছে না। দিদি মনে হয় সোফাতেই ঘুমিয়ে পড়েছে। পুরনো বাড়িতেও এই একই রকম করতো সে। রাত্রে সিনেমা দেখে সোফাতেই ঘুমিয়ে পড়ত। আজও হয়তো তাই করেছে। লাট্টু বুঝল সে উঠে বসার সাথে সাথেই চারদিকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। বেড়ালের কান্না আর শোনা যাচ্ছে না।
একটু যেন নিশ্চিন্ত লাগলো তার। দরজার ওপর পর্দা ফেলা, কিন্তু পর্দার ওপারে বসার ঘরটা হালকা হালকা দেখা যাচ্ছে। কিসের আলো পড়ছে বসার ঘরে? দিদি তো ঘুটঘুটে অন্ধকার ঘর ছাড়া ঘুমোতেই পারে না। তাহলে কি চাঁদের আলো বারান্দা থেকে গলে এসে ঘরে পড়ছে? লাট্টু কিছুই বুঝতে পারল না। কি করবে না করবে ভাবতে ভাবতে সামনের পর্দার দিকে তাকাতেই সে ভাবল, একবার দিদিকে ডাকবে কি? কিন্তু তখনই একটা ব্যাপার লক্ষ্য করে চক্ষু স্থির হয়ে গেল তার। ঘরের পর্দাটা কালো রঙের পাতলা কাপড় দিয়ে তৈরি। বসার ঘরের হালকা আলোয় পর্দার ওপর সূক্ষ্ম সুতোর কাজগুলো দেখা যাচ্ছে। লাট্টু দেখল পর্দার ওপরের নকশাটা যেন জড়িয়ে পেঁচিয়ে একটা বাচ্চা মেয়ের আকৃতি নিয়েছে। ফ্রক পরা মেয়ে, তার চোখের মণি দুটো যেন পিছনের আলোর সাথে মিলেমিশে সাদা হয়ে গেছে। শিশিরে ঠান্ডা হাওয়ায় পর্দাটা দুলছে, আর তার সাথে সাথে মেয়েটা কাছে আসছে, আবার দূরে যাচ্ছে। কাছে আসার সাথে সাথে যেন মেয়েটা হাসছে, আবার দূরে চলে যাওয়ার সাথে সাথে যেন মুখটা গম্ভীর হয়ে যাচ্ছে। আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে গেল লাট্টুর। দিদিকে গলা ছেড়ে ডাকতে চাইল, কিন্তু সেই মুহূর্তেই বাইরে থেকে আবারও বেড়াল কেঁদে উঠল। সে যত জোরে দিদিকে ডাকে, বেড়ালটাও ততই জোরে কাঁদে। এদিকে পর্দাটাও যেন দুলতে দুলতে কাছে চলে আসছে। মেয়েটা হাওয়ায় দুলে যতটা দূরে যাচ্ছে, পরক্ষণেই যেন আবার কাছে চলে আসছে। সে যত কাছে আসছে, তার ফ্যাকাশে মুখের ওপর সুতোগুলো যেন মাংসহীন মরার খুলির ওপর বয়ে যাওয়া শিরা উপশিরার মতো দেখাচ্ছে। এই বুঝি সে একদম কাছে চলে এলো, এই বুঝি সে তাকে ছুঁয়ে ফেলল। ভাই, এ ভাই। দিদির ডাকে ধরফর করে উঠে বসল লাট্টু। ঘরে আলো জ্বলছে। দিদি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে। সে এখনো বুঝতে পারছে না বাইরে বেড়াল ডাকছে, নাকি এতক্ষণ ধরে সে যে দুঃস্বপ্নটা দেখছিল সেটার রেশ কানের ভেতর থেকে গেছে। হঠাৎই পর্দাটার উপর চোখ পড়ল। পর্দায় কিছুই নেই, কারোর মুখও নেই, কিন্তু তাও দিদিকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলল লাট্টু। নীলু মানে ওই সরকারবাবুর ছেলে? সকালবেলা শশধর গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন। লাট্টু মুখ নিচু করে বসে আছে। দিদি তার মাথায় হাত রেখেছে। মায়েরও মুখে চিন্তার ছাপ। কাল রাত্রে সে কি দেখে ভয় পেয়েছিল সেটার কথা বাড়িতে বলেছে। নীলু তাকে এই বাড়িতে যে একটা বাচ্চা মেয়ের মৃত্যুর গল্পটা শুনিয়েছে সেটাও বলল। অবশ্য আগের দিনের বিকেলবেলার ঘটনাগুলো সে বাড়িতে চেপেই গেল। আমি একবার ওদের বাড়ি গিয়ে কথা বলবো। এই যে গল্পটা নীলু আমাদের বাবুকে শুনিয়েছে, এটা আদৌ সত্যি কিনা জানা দরকার। দেখো, সেরকম কিছু হলে এই বাড়ির দালাল আমাকে বলতো নিশ্চয়ই। আর যদি সেও আমার কাছে সত্য গোপন করে থাকে, তাহলেও পাড়ার কেউ না কেউ নিশ্চয়ই আমাদের বলতো। হ্যাঁ, তবু তুমি একবার ওদের বাড়ি গিয়ে কথা বলে এসো। আর লাট্টু, তুমি ওই ছেলেটির সাথে বেশি মেলামেশা করো না, ছেলেটার মাথায় গন্ডগোল আছে মনে হচ্ছে। শশধর কাজে বেরিয়ে যাওয়ার পরই শিখাদেবী লাট্টুকে মেয়ের কাছে রেখে বেরিয়ে পড়লেন সরকার বাড়ির উদ্দেশ্যে। কিছু মনে করবেন না দিদি, আসলে আমাদের নীলু একটু অন্য রকমের। লজ্জায় লাল হয়ে বললেন সরকার গিন্নি। বসার ঘরে দুই মহিলা মুখোমুখি বসে। পরিপাটি সাজানো গোছানো ঘর। বেটে টেবিলে এক কাপ চা আর দুটো বিস্কুট রাখা আছে শিখাদেবীর উদ্দেশ্যে। তিনি সব কথাই খুলে বলেছেন নীলুর মাকে। সব শুনে তিনি রীতিমতো লজ্জিত।
ও স্কুল থেকে ফিরলে আমি ওর সাথে কথা বলবো দিদি। ও আসলে একটু স্কুলেও বন্ধুদের কাছে বানিয়ে বানিয়ে নানা রকম আজগুবি গল্প শোনায়, জানেন। এই নিয়ে কম অশান্তি হয়নি। বেশি বকাবকি করলে আবার বাড়ি থেকে পালায়। কোথায় পালায়? শিখা অবাক হয়ে জিজ্ঞেস করে। কাছেই আমার ননদের বাড়ি, ওইখানে গিয়ে পড়ে থাকে। আবদার দিয়ে মাথায় তুলেছে সব। আপনি আপনি রাগ করবেন না। আরে না না দিদি, রাগ করছি না, বাচ্চাদের ব্যাপার। আর আমার লাট্টুটাও বড্ড ভীতু। ও নিজেও একটু কল্পনাপ্রবণ। যে কোনো কিছুর মধ্যেই ও কারো না কারো মুখ দেখতে পায়। একবার কি হয়েছে জানেন তো, টেবিলে এক বাটি ফল রেখেছি, ও সেটা দেখে ভয়ে চমকে গিয়ে বলল, মা ফলগুলো সরাও, এক্ষুনি সরাও, আমি কারো একটা মুখ দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে। এটাকে কি বলে জানেন তো? প্যারাডেলিয়া। সাইকোলজিস্ট দেখাচ্ছি। দেখুন, আমি আমার বা আপনার ছেলেকে নিয়ে কিছু বলতে আসিনি। আমি যেটা জানতে চাই, আমাদের ওই বাড়িতে কি সত্যি কোনো মেয়ে? আরে না না, আমাদের বাড়ি কেন, এই পাড়াতেই কোথাও কোনো সমস্যা নেই। খুব শান্তিপূর্ণ জায়গা। আপনি আপনি ওসব নিয়ে ভাববেন না। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। সেদিন আর লাট্টু বাড়ির বাইরে গেল না। নিজের জানলার ধারের বিছানায় বসে বসে ছবি আঁকল সারাদিন। আঁকার প্রতিযোগিতায় বরাবর প্রথম হয়ে আসা লাট্টু নিজের প্রতিভাকেই কাজে লাগালো ভয় কাটানোর জন্য। একটা পিঙ্ক ফ্রক পরা অদ্ভুত দেখতে বাচ্চা মেয়ের ছবি এঁকে চলল পাতার পর পাতা। প্রতিটা পাতায় নানা রকম তার মুখ, নানা রকম তার ভঙ্গি। কোথাও সে বিভৎসভাবে হাসছে, কোথাও আবার রাগী মুখে চেয়ে আছে, কোথাও তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আবার কোথাও সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যার কথা ভেবে ভেবে ভয় পাচ্ছে তার ছবি বেশি বেশি করে এঁকে ভয় কাটানোর চেষ্টা করতে লাগলো সে। বিকেল নাগাদ তার মনে হলো এবারের মতো সে ভয়টা হয়তো কাটিয়েই ফেলেছে। নিজেকে সামলে নিয়েছিল লাট্টু। বাবার বারণ সত্ত্বেও সে বিকেলে গিয়ে দেখা করল নীলুর সাথে। একসাথে তারা গিয়ে আড্ডা মেরেছে পুরনো কারখানার ছাদে। লাট্টু রাত্রে ভয় পেয়েছিল এবং সে যে নানা রকমের মুখ দেখতে পায় সেটার কথা বলায় খুব হেসেছিল নীলু। লাট্টু কিছু মনে করেনি অবশ্য। সে চেষ্টা করেছে নীলুর সাথে মানিয়ে নেওয়ার। এটা তার নিজের জন্য খুব জরুরি। ঠিক 3 দিন পর ছিল শনিবার। সেই দিন রাতে ঘটল আরও একটা ঘটনা। সন্ধ্যায় লাট্টু বসে ছবি আঁকছে। বাড়িতে সে আর দিদি ছাড়া আর কেউ নেই। মার বাবা কিছু কেনাকাটা করার জন্য দুপুরে বেরিয়েছে। মা আলমারির লকারের চাবি খুঁজে পাচ্ছিল না বলে বেরোতে একটু দেরি হয়ে যায়। ওনাদের ফিরতে রাত হবে এইটুকুই বলে গেছেন। সন্ধ্যা নাগাদ লাট্টু নিজের খাটে বসে ছবি আঁকছিল। দিদিও তার খাটে বসে বসে পড়াশোনা করছিল। বিকেল থেকে মেঘ করে এসছে, মৃদু মন্দ আকাশ ডাকছে। লাট্টু নিজের আঁকার খাতায় কালো বেড়ালটার চোখে সবে সবুজ রং বোলাতে যাবে এমন সময় পাশের বাগান থেকে কুকুরছানার কুঁই কুঁই শব্দ ভেসে এলো এবং সেটা শোনা মাত্র লাট্টু উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বৃষ্টি শুরু হবে, বাইরে থাকিস না কিন্তু, ঠান্ডা লেগে গেলে আবার শরীর খারাপ করবে। আসছি। লাট্টু বেরিয়ে যাওয়ার পর তুহিনা ঘড়ির দিকে দেখল। তখন বাজে 6:48। একটা নিঃশ্বাস ছেড়ে পড়ায় মন দিতে যাবে এমন সময় কারেন্ট চলে গেল। ঘরে নিকষ অন্ধকার। কি যাতা কাণ্ড! বিরক্ত হয়ে মোবাইলের আলো জ্বালালো সে। তারপর লাট্টুর উদ্দেশ্যে ডাক দিল, ভাই, এই ভাই। লাট্টু আবার বাইরে থেকে ছুটে ঘরে চলে এলো। ঘরে চুপ করে বস, আমি মোমবাতি জ্বালাই। তুহিনা কথাটা বলার সাথে সাথেই
রান্নাঘরের পাশে স্টোর রুমের ভেতর থেকে কিছু একটা ঠকাস করে পড়ার শব্দ হলো। স্টিলের কোনো ঘটি বা গ্লাস জাতীয় কিছু যেন পড়ে কিছুটা গড়িয়ে গেল। কি পড়লো আবার? এই বলে তুহিনা ঘর ছেড়ে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমে গিয়ে দাঁড়ালো। লাটুও দিদির পিছন পিছন গিয়ে দাঁড়ালো। তুহিনা মোবাইলের আলো ফেলে দেখল স্টোর রুমের দরজা বাইরে থেকে বন্ধ। সে দ্রুত দরজার কাছে গিয়ে সেটার হ্যাজবোল্ট সরিয়ে দরজাটা টেনে খুলতে গেল, কিন্তু খুলতে পারল না। দরজা ভেতর থেকে বন্ধ নাকি? নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আরও বেশ কিছুক্ষণ দরজা ধরে টানাটানি করবার পরও যখন দরজা খুলল না, তখন সে লাট্টুকে বলল, তুই গিয়ে ঘরে বস তো, দাঁড়া আমি মোমবাতি নিয়ে আসি। লাট্টু ঘরে গিয়ে বসার কিছুক্ষণের মধ্যেই তুহিনা দুটো মোমবাতি জ্বালিয়ে একটা বাইরের ঘরে রেখে অন্যটা হাতে করে নিয়ে লাট্টুর কাছে ফিরে এলো। এই, মোমবাতির আলোয় আঁকিবুকি করিস না, চোখে চাপ পড়বে তো। ভাইকে সাবধান করে নিজে কোলের ওপর বালিশ রেখে মোবাইল হাতে বসল তুহিনা। কানের ভেতর গুঁজে নিল ইয়ারফোন। অন্ধকার ঘরে বসে মোবাইলের দিকে তাকালেও চোখে চাপ পড়ে, কিন্তু দিদিকে সে কথা বলতে গেলে ধমক খেতে হবে, তাই সে চুপ করে রইল। শুধু তাই নয়, অন্ধকার ঘরে তার এখন অল্প অল্প ভয় লাগতে শুরু করেছে। প্রতিটি দেওয়ালে সে যেন কারোর একটা মুখ দেখতে পাচ্ছে। বালিশে মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়ল সে। চারপাশটা যেন বড় নিস্তব্ধ। দূরে কোথাও আকাশ টেকে উঠল। হঠাৎই তুহিনা চমকে উঠল। বাইরের ঘরে কেউ হেঁটে গেল কি? মোমবাতির আলোয় একটা ছায়া সরে গেল। তুহিনা ফোন রেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো। লাটু ঘুমিয়ে পড়েছে মনে হয়। তাকে কিছু না বলে আবার ঘরের বাইরে গেল। মোমবাতির কম আলোয় চারিদিকটা দেখল সে। কোথাও কিছু না পেয়ে ঘরে ফিরে আসবে কিনা ভাবছে, এমন সময় তার খেয়াল হলো স্টোর রুমের দরজাটা অল্প খুলে রয়েছে। তুহিনা দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেখল, না, কই কেউ নেই তো। এদিকে লাট্টু ঘরের ভেতর থেকে ডেকে বলল, দিদি কি করছিস? স্টোরের দরজাটা তো বন্ধ ছিল, খুলে গেল কি করে? স্টোর রুমের ভেতরটা ভালো করে দেখতে দেখতে ভাইকে জিজ্ঞেস করলো তুহিনা। সে কোনো উত্তর দিল না। কি যে হচ্ছে, মনে মনে ভাবল তুহিনা। স্টোর রুমের ভেতরটা ভালো করে দেখে নিয়ে ঘরের দিকে ফিরতে যাবে, এমন সময় স্টোর রুমের খোলা জানলা দিয়ে বাইরের দিকে চোখ গেল। স্টোরের জানলা দিয়ে বাড়ির পিছনটা দেখা যাচ্ছে। অন্ধকারের মধ্যেও তুহিনা আবছা দেখল বাড়ির পিছনে একটা গাছের সাথে কিছু একটা ঝুলছে। তুহিনা এক পা করে স্টোরের ভিতর ঢুকে খোলা জানলাটার কাছে গিয়ে দাঁড়িয়ে ভালো করে দেখল। মোবাইলের আলো ফেলার দরকার পড়ল না। চাঁদের অল্প আলোয় তুহিনা দেখল তাদের বাড়ির পিছনের গাছের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলছে সাদা ফ্রক পরা একটা পুতুল। খুবই সামান্য একটা ব্যাপার, কিন্তু তাও যেন শরীরটা ঝিমঝিম করে উঠল তুহিনার। পুতুলটার ফ্যাকাশে মুখে কেমন একটা হালকা হাসির আভা। তার চোখ দুটো কেমন যেন অদ্ভুতভাবে জল করছে। মরা মাছের মতো পুতুলটা যেন ওরই দিকে তাকিয়ে। পুতুলটার বুকটা কি অল্প অল্প ওঠানামা করছে। ঠোঁট কেঁপে উঠল তুহিনার। ডোবা পিছিয়ে গিয়েই ঘরের দিকে ফেরার জন্য ঘুরে দাঁড়ালো সে, কিন্তু ফিরে দাঁড়ানোর সাথে সাথেই একটা আর্তনাদ বেরিয়ে এলো তার গলা থেকে।
স্টোররুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছে একটা সাদা ফ্রক পরা ফ্যাকাশে মুখ বিশিষ্ট অবয়ব। অল্প আলোয় কিন্তু স্পষ্ট দেখতে না পেলেও তার রক্তহীন ফ্যাকাশে মুখ আর কালো কোটরে ঢোকা চোখ দেখে শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল তার। বাড়িটা কিনে কি ভুল করলাম? শশধরের মুখে চিন্তার ছাপ, শিখার মুখ থমথমে। আজ বুধবার, তুহিনার থেকে থেকে জ্বর আসছে। মেয়েটা গত 3 দিন ধরে ভয়ে রাতে ঘুমোতে পারছে না। ছেলেটাও যেন ভয়ে কুঁকড়ে আছে। রবিবার সন্ধ্যায় তুহিনা চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে লাট্টু। দিদির মুখে জলে ছিটে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে সে। ভাগ্য ভালো, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ফিরে আসে। পাড়ার বেশ কিছু লোক ছুটে আসে তুহিনার চিৎকার শুনে। শশধর আর শিখা ফিরে আসা পর্যন্ত ছেলে মেয়ে দুটোকে তারাই আগলে রাখেন। তুহিনার কথা শুনে তারা হতবাক। বাড়ির পিছনে গিয়ে অনেক খুঁজেও কোথাও কোনো গাছের সাথে ঝুলতে থাকা পুতুল খুঁজে পায়নি তারা। বাড়িতে একটা পুজো দাও, শিখা বলল। বাবমার কথা চুপ করে শুনছিল লাট্টু। তারও মনটা ভার। বাড়ির বাইরে বের হতেও ভয় লাগছে তার। সোমবার দিন দুপুরের দিকে সবাই যখন ঘুমোচ্ছিল তখন নীলু জানলার পাশে এসে ডাকাডাকি করছিল, কিন্তু লাট্টু যায়নি। দিদির জন্য কষ্ট হচ্ছিল তার। সবকিছুর জন্য নিজের ওপরই রাগ হচ্ছিল। আগে হিনা একটু সামলে নিক, তারপর পুজো দেব। এত টাকা দিয়ে ভুতুরে বাড়ি কিনে ফেললাম। সেদিন দুপুরে লাট্টু নিজের ঘরে বসে বসে ছবি আঁকছিল। বাবা দোকানে, মা দিদিকে নিয়ে তার ঘরে আছেন। আজকাল রাতের বেলা তুহিনা আর লাট্টু মায়ের সাথে শুচ্ছে। শশধর একা লাট্টুদের ঘরে ঘুমান। রাতের বেলা যেন বাড়িটা গিলে খেতে আসে লাট্টুকে। অবশ্য দুপুরে ততটা ভয় লাগে না, তাই এখন সে নিজের বিছানায় বসে বসে ছবি আঁকছে। পরিবেশটা বড় বেশি শান্ত। রাতের কালো আকাশে গোল চাঁদের ছবি আঁকছে সে। গোল চাঁদটার চারপাশে হালকা বেগুনি রং বোলাতে শুরু করেছে। এমন সময় জানলার বাইরে চোখ গেল তার। ওদের বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা গাছ রয়েছে, বেশ বড় গাছ, কিন্তু পাতা বেশি নেই। লাট্টু অবাক হয়ে দেখল গাছটার ওপর অজস্র টিয়া পাখি। নিজের অজান্তেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল লাট্টু। গাছটা আর বেশি কাছে গেল না। পাখিগুলো যদি উড়ে যায়। দূর থেকেই দেখতে লাগলো তাদের। আজ অনেক দিন পর মনটা একটু হালকা লাগছে তার। দিদিকে ডেকে এনে দেখাবে কিনা ভাবছে, এমন সময় ঠকাস করে কিছু একটা এসে লাগলো পাখিদের ঝাঁকে। সমস্ত পাখি শব্দ করে উড়ে গেল এবং সেই সাথে ছোট্ট সবুজ একটা কি মাটিতে এসে পড়ল। লাট্টু রাগী চোখে ফিরে তাকাতেই নীলু হেসে উঠল। তারপর গাছটার দিকে এগিয়ে গেল সে। মৃত পাখির দেহটা লেজ ধরে তুলে নিয়ে লাট্টুর দিকে ফিরে এলো। ওটাকে দূরে সরাও, শিউরে উঠে বলল লাট্টু। এত ভয় পাস কেন? ধর, তোদের পুরো পরিবারটাই ভীতু। এই বলে সে হাসতে হাসতে চলে গেল। যেতে যেতে বলে গেল, যাই হোক শোন, আজ আমি পিসির বাড়ি পালাবো, বুঝলি? তার আগে কিছুক্ষণ কারখানায় আছি, যদি পারিস তো আয়। এরপর কিছুদিন আর দেখা হবে না। সেদিন বিকেলের পর থেকে তেরে বৃষ্টি নামল। শশধর সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরলেন। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল গোটা পরিবার। লাট্টু ভেবেছিল রাতের দিকে বৃষ্টিটা ধরে যাবে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তোড় বাড়তে থাকল।
সেই সাথে আকাশ বিদীর্ণ করা বজ্র নির্ঘোষ। একসময় চোখ খুলে গেল লাট্টুর। কাছে পিঠেই কোথাও একটা বাজ পড়ল, কিন্তু বৃষ্টির তেজ এখন কমে গেছে। ঝিরঝির বৃষ্টির শব্দ কানে আসছে। পাশ ফিরে শোয়ার চেষ্টা করল সে, কিন্তু সঙ্গে সঙ্গেই যেন চমকে উঠল। তার আশপাশে কেউ নেই, কিন্তু মার দিদি তো পাশেই ছিল। তাহলে এখন তারা গেল কোথায়? সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘরের বাইরে এসে লাট্টু অবাক। তাদের বসার ঘরে নীলু এসে বসে আছে, তার সারা গায়ে জল কাদা। মা, বাবা, দিদি সবাই ওকে ঘিরে বসে। মায়ের হাতে গরম দুধের গ্লাস। তুমি কখন এলে? অবাক হয়ে জিজ্ঞেস করল লাট্টু। নীলু কোনো উত্তর দিল না। লাট্টু তার বাপ মার দিকে তাকালো। তারাও মূর্তির মতো চুপ করে বসে আছে। তুমি পিসির বাড়ি গেছিলে না? ফিরে এলে নাকি? এখন তো অনেক রাত। নীলু জবাব দিল না। কিরকম যেন মরা মানুষের মতো করে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে লাট্টুর জল পিপাসা পাচ্ছে। সে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরের দিকে যেতে যেতে খেয়াল করল নীলুর দুই চোখ তাকে অনুসরণ করছে। লাট্টু রান্নাঘরের সামনে গিয়ে ঘুরে তাকিয়ে দেখল নীলু উঠে দাঁড়িয়েছে। নীলুকে কেমন একটা অদ্ভুত লাগছে। তার চামড়াটা ফ্যাকাশে হয়ে গেছে। আর গায়ে ওটা কি? একটা ফ্রকের মতো মনে হচ্ছে না? লাট্টুর চোখের সামনেই নীলু ধীরে ধীরে একটা মেয়ের অবয়বে পরিণত হচ্ছে। সেই মেয়েটা যার মুখ লাট্টু পর্দায় ফুটে উঠতে দেখেছিল, সেই মেয়ে যে ওর দিদিকে দেখা দিয়েছিল, সেই মেয়ে যার এই বাড়িতেই মৃত্যু হয়েছিল। কিন্তু মেয়েটা ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কেন? গলা ছেড়ে চেঁচিয়ে উঠতে চাইল লাট্টু, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। মা, বাবা, দিদি সবাই কিরকম ভাবে পাথরের মূর্তির মতো স্থাণু হয়ে বসে আছে। মেয়েটা কিন্তু ওর দিকেই এগিয়ে আসছে। মেয়েটার হাতে ওটা কি? মাঝারি মতো একটা জং ধরা লোহার রড না? জিনিসটা দেখেই রক্ত ঠান্ডা হয়ে গেল লাট্টুর। সে তখনই রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের সিঁড়ির দিকে ছুটল। পিছন দিক থেকে তাকে ধাওয়া করে আসছে সেই বিভীষিকা। ছাদের দিকে না এসে বাইরের দিকে পালানো উচিত ছিল, কিন্তু সেটা হলে মেয়েটার সামনে পড়তে হতো। অগত্যা ছাদে উঠে আসা। তখনও আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। ছাদ পিছল হয়ে আছে, কিন্তু তাকে বাঁচতেই হবে। সে জানে মেয়েটা তাকে শাস্তি না দিয়ে শান্ত হবে না। লাট্টু জানে সব দোষ তারই। এখানে আসার পর এক মুহূর্তের জন্য তার এখানে থাকতে ইচ্ছে করেনি। তারপর যখন নীলুর মুখে শুনল এই বাড়িতে একটা তারই বয়সী মেয়ের মৃত্যু ঘটেছিল, তখনই সে জাল বুনতে শুরু করে। সে ঠিক করলো প্রথমে নিজে ভয় পাবে, তারপর বাড়ির লোকদেরও ভয় দেখাবে। নিজে ভয় পাওয়াটা এমন কিছু কঠিন ছিল না। প্যারাডেলিয়া যাদের থাকে তাদের পক্ষে দরজার পর্দায় কারোর একটা মুখ কল্পনা করে নেওয়া তেমন কিছু কষ্টকর নয়। নিজের কল্পনার কালো মেঘে ভেসে গিয়ে ভয়ের সমস্ত মাত্রা ছাড়িয়ে যায় লাট্টু। পরিকল্পনা মতোই কাজ হয়। মা বাবা দুজনেই চিন্তায় পড়ে যায়। কিন্তু বাড়ি ছাড়া করতে গেলে তো ওদেরকেও ভয় দেখাতে হবে। দিদিকে ভয় দেখানো ছিল সব চাইতে সোজা। ও সবার সামনে সাহসীর ভান করে, কিন্তু লাট্টু জানে দিদিটা আসলে একটা ভীতু। দিদিকে ভয় দেখানোর সুযোগটা এসেই গেল তার হাতে। বাবা মা রবিবার দিন শপিংয়ে যাওয়ার প্ল্যান করলো, কিন্তু ওর একার পক্ষে
দিদিকে ভয় দেখানো তো সম্ভব নয়, তাই নীলুকে দলে টানতে হলো। সে বেটা লোভী, তাকে 100 টাকা দিতেই সে রাজি হয়ে গেল। টাকাটা অবশ্য আলমারির লকার থেকে চুরি করতে হলো। লকারের চাবি ঠিক জায়গায় রাখতেও ভুলে যায় লাট্টু, কিন্তু তার জন্য খুব একটা অসুবিধা হলো না। একটু খোঁজাখুঁজির পর মা চাবিটা পেয়ে যান। নীলুকে বলাই ছিল সন্ধ্যের পর সে ওদের বাড়ির পিছনে এসে গাছে পুতুল ঝোলাবে, তারপর সামনে এসে বিড়ালের মতো শব্দ করবে। লাট্টু উঠে গিয়ে দরজা খুলে নীলুকে ভিতরে ঢুকিয়ে আনবে, তারপর টুক করে মেন সুইচ ফেলে বাড়িতে লোডশেডিং করে দেবে। তাদের বাড়ির খুব কাছাকাছি দ্বিতীয় কোনো বাড়ি না থাকায় লোডশেডিংয়ের ব্যাপারটা করা আরও সুবিধাজনক। তুহিনা উঠে আসার আগেই নীলু স্টোরে গিয়ে ভেতর থেকে দরজা দেবে, তারপর ভেতরে কিছু একটা জিনিস ফেলে শব্দ করবে। তুহিনা গিয়ে দরজা খোলার চেষ্টা করবে, কিন্তু খুলতে না পেরে আবার ঘরে ফিরে আসবে। কিছুক্ষণ পর নীলু সাদা ফ্রক পরে তার মুখে পাউডার মেখে ঘর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ির কাছে লোকাবে। এই সময় লাট্টু বলবে, দিদি কে যেন বাইরের ঘরে হেঁটে গেল না? সেই শুনে তুহিনা বাইরে যাবে, গিয়ে স্টোর রুমের দরজা খোলা পাবে, ভেতরে ঢুকবে এবং লাট্টু তার কাছে গিয়ে তাকে জানলার বাইরে ঝুলন্ত পুতুলটা দেখতে বলবে। দিদি পুতুল জিনিসটা সহ্য করতে পারে না, এটা লাট্টু জানে। দিদিকে পুতুলটা দেখানোর পর সে এমনি ভয় পেয়ে যাবে, আর তারপর নীলু চুপি চুপি এসে অন্ধকারের মধ্যে দাঁড়াবে এবং তুহিনা আর লাট্টু ঘুরে দাঁড়ালেই কিন্তু আসল ঘটনাটার সময় লাট্টুকে থাকতেই হলো না। তুহিনা নিজেই ছায়া লক্ষ্য করে উঠে গিয়ে সোজা স্টোর রুমে গিয়ে ঢোকে। লাট্টু উঠেছিল দিদির কাছে যাবে বলে, কিন্তু নীলু তাকে হাতের ইশারায় ঘরেই থাকতে বলল। পরিকল্পনা মতোই কাজ হয়েছে। বাবা মা এখনো বাড়ি ছাড়ার কথা ভাবেনি, কিন্তু দিদির ভয়ের ছোঁয়াচ তাদেরকেও লেগেছে। লাট্টু আরও একটা প্ল্যান ভাবছিল, কিন্তু তার আগেই যাকে নিয়ে মিথ্যেই খেলা সাজিয়েছে লাট্টু, সে নিজেই চলে এসছে তাদের শাস্তি দিতে। বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে সে ছাদের মাঝামাঝি। সিঁড়ির দরজাটা বন্ধ করে আসলে ভালো হতো, কিন্তু অত উঁচুতে তার হাত যায় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর লাট্টুর মনে হলো আর হয়তো সে আসবে না, কিন্তু নিঃশ্বাস ফেলতে না ফেলতেই পাল্লা খুলে গেল, আর সেই সঙ্গে সঙ্গেই লাট্টু ঘুরে গিয়ে ছাদের কার্নিশের দিকে দৌড় দিল। ঝাঁপ দিয়ে নিচে পড়লে নির্ঘাত মৃত্যু, কিন্তু তাও সেই দিকেই ছুটে চলল লাট্টু। না, এরপর আর এ বাড়িতে থাকা যায় না। সেদিন যা হওয়ার তো হয়েই ছিল। গতকাল রাতে শশধরবাবুর একমাত্র ছেলে লাট্টু ঘুমের মধ্যে ভয় পেয়ে সোজা ছাদে উঠে যায়। শিখাদেবী বা তুহিনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, কিন্তু শশধর অনেক রাত পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেননি। ছেলে যখন উঠে রান্নাঘরের দিকে গেল, তখন উনি ভাবলেন হয়তো জল খেতে গেছে, কিন্তু একটু পরেই সে যখন গোয়াতে গোয়াতে ছাদের দিকে গেল, তখন তিনি ছুট দিলেন। তার চোখের সামনেই ছেলেটা কার্নিস্টোপকে লাফিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি ছেলের হাত ধরে টেনে নেন। ঘটনাটা মনে পড়তেই গাড়িতে বসে শিউরে উঠলেন শশধর। ভোরের আলো ফোটার সাথে সাথেই শিখাকে বলেন ব্যাগপত্র গুছিয়ে ফেলতে। তারপর আগের বাড়িওয়ালাকে ফোন করে বলেন তারা আপাতত কিছুদিনের জন্য আবার সেখানেই থাকতে যাবেন। তারপর তিনি ছুটলেন একটা টেম্পো ডাকতে। এত কিছুর মধ্যে আবার জানতে পারলেন নীলু ছেলেটি গতকাল থেকে নিখোঁজ। সে মাঝে মধ্যেই বাড়িতে বকা খেয়ে পিসির বাড়ি পালায়, কিন্তু এবারে নাকি সেখানেও যায়নি। কাল রাতে বৃষ্টির জন্য কিছু করা যায়নি, কিন্তু আজ তার খোঁজে
তার বাড়ির লোক অস্থির। ওর মায়ের সন্দেহ ছেলে ট্রেনে করে নর্থের দিকে কোথাও চলে গেছে। সেই মতো ওই দিককার সমস্ত পুলিশেরা স্টেশনে খোঁজ করছে, তবে খুঁজে পাওয়া বেশ মুশকিল হবে। শশধর শিখার দিকে ফিরে কথাগুলো বলল। লাটুও তার বাবার সাথে একমত। সত্যি নীলুকে খুঁজে পাওয়া মুশকিল হবে, কারণ সে তো ট্রেনে করে কোথাও যায়নি। বড় বাজে ছেলে, নিরীহ পশু পাখিগুলোকে খুন করে, আবার বলে লাটুর পুরো পরিবারটাই নাকি ভীতু। আবার নাকি ওকে 500 টাকা না দিলে সবাইকে বলে দেবে যে লাট্টু তার নিজের বাড়ির লোককেই ভয় দেখিয়েছে। ঘাড়ে লোহার রড দিয়ে মেরে তাকে সোজা সেই কুয়োয় ফেলে দিয়ে এসছে লাট্টু। নীলু স্বপ্ন দেখত যে সে নিজেই গর্তে পড়ে আছে। ছাক, তার স্বপ্ন পূরণ হলো এতদিনে। মনে মনে হাসল লাট্টু। এসব কথা আবার ঝিলিককে বলা যাবে না। ঝিলিককে শুধু এটুকুই বলবে, নিরীহ পশু পাখিদের ওপর অত্যাচারের জন্য তাকে এক ধরনের গুপ্ত পুলিশ ধরে নিয়ে গেছে। জীবজন্তু এবং পশু পাখিদের ওপর অত্যাচার আইনত দণ্ডনীয়। শেষ হলো আমাদের আজকের গল্প পবিত্র ঘোষের বাড়িতে কি ভূত থাকে। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্প পাঠ ও আবহ সঙ্গীতে আমি অর্ণব। লাট্টুর চরিত্রে অর্কদীপ, নীলুর চরিত্রে সায়ন্তন, শশধরবাবুর চরিত্রে মানব, তুহিনার চরিত্রে অস্মিতা, লাট্টুর মায়ের চরিত্রে অর্পিতা, নীলুর মায়ের চরিত্রে উষসী ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আমাদের পরবর্তী নিবেদন সম্পর্কিত বিশেষ কিছু ঘোষণা নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।